ইরান বিরুদ্ধে এখন যে অর্থনৈতিক অস্ত্রটা চালানো হয়েছে এটাকে বলা হচ্ছে শ্বাসরোধ করার অভিযান, অর্থাৎ সব দিক থেকে তাদের অর্থনৈতিক গলা চেপে ধরা হবে। এটি কতটা কার্যকর হবে, কতটা ইরানকে নত করতে পারবে? ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে হরমুজের যে কন্ট্রোলটা এবং ওখানকার যে তেলগুলো বেরিয়ে আসার যে পৃথিবীতে অন্যান্য মার্কেটে যাওয়ার জন্য যে সিচুয়েশন, অর্থাৎ ওখানকার যে হরমুজ প্রণালীর যে পুরো কন্ট্রোলটা উনি ইরানের হাতে রয়ে গেছে। ফলে ট্রাম্প অনেক উইক হয়ে গেছে। ইরানের সাথে সম্পূর্ণভাবে দখল করতে না পেরে, যুদ্ধে সম্পূর্ণভাবে জয়ী হতে না পেরে, তাকে এখন অর্থনৈতিকভাবে নতুন পদ্ধতি, নতুন টেকনিক নিয়ে যেতে হচ্ছে। গালফ দেশগুলোর ভূমিকা কি হতে পারে বলে এই অর্থনৈতিক অবরোধে আপনার ধারণা? এরা হয়ে গেছে ক্রস রোডের মধ্যে পড়ে গেছে, কারণ এদের নিজস্ব শক্তি সামর্থ্য এত বেশি দুর্বল যে এরা ইরানের সাথে যুদ্ধ করে একসাথে 6টা গালফভুক্ত দেশও যদি যুদ্ধ করে, ইরানের সাথে পাওয়ার মতো সক্ষমতা তাদের নেই। এখন এদের করার কিছু নেই, এরা শুধুমাত্র পিং পং বলের মতো বা লং টেনিসের মতো ডানে দেখছে বায়ে দেখছে, ডানে দেখছে বায়ে দেখছে। ইরান বিরুদ্ধে এখন যে অর্থনৈতিক অস্ত্রটা চালানো হয়েছে এটাকে বলা হচ্ছে শ্বাসরোধ করার অভিযান, অর্থাৎ সব দিক থেকে তাদের অর্থনৈতিক গলা চেপে ধরা হবে এবং তারা যাতে মৃত্যুবরণ করেন সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এবং এই যাত্রায় তাদেরকে যদি কেউ প্যারাসিটামল অর্থাৎ যে কোনো রকম ভাবে সহযোগিতা করেন শ্বাসরোধের জীবন রক্ষায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমাদের প্রেসিডেন্ট। এটি কতটা কার্যকর হবে, কতটা ইরানকে নত করতে পারবে? আমার কাছে যেটা মনে হয়, আপনারা সবাই জানেন যে কিভাবে আস্তে আস্তে প্রেসিডেন্ট ট্রাম্প উইক হয়ে গেছেন সারা পৃথিবীতে। উনি রাশিয়ার সাথে এগিয়ে গিয়ে ইউক্রেনের পিস করার চেষ্টা করেছিলেন, পারেননি। উনি ইউরোপের সাথে যে সম্পর্ক ডেভেলপ করেছেন, ভেরি উইক মানে সিচুয়েশন হয়ে গেছে। তারা কেউই প্রেসিডেন্ট ট্রাম্পকে আর বড়ভাবে সাহায্য করছে না। এই রাশিয়া এবং ইউরোপের এই সিচুয়েশনের অ্যাডেড বাই দ্য চায়না সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে ওনার সিচুয়েশন এমন একটা আমেরিকার সিচুয়েশন এদিকে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের, যে উনি শক্তভাবে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা, দিতে পারবেন কিনা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে, যেটা উনি ইসরায়েলের সাহায্য নিয়ে যুদ্ধের জন্য চেষ্টা করেছেন ইরানের বিরুদ্ধে। যেমন ভেনেজুয়েলাকে উনি দখল করে নিয়েছেন এবং সেখান থেকে তেল আনতে পারছেন, সেই একই রকম ভাবে উনি ভেবেছিলেন যে ইরানকে সহজভাবে দখল করে নিয়ে, বা ইরানের পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল যারা খোমেনির বিরুদ্ধে ছিল সাধারণ লোক, সেই সাপোর্টটা নিয়ে হয়তো ইরানের কে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমরা এই 6 মাসের মানে যুদ্ধে দেখেছি যে তার খুব একটা বেশি কিছু করতে পারেননি। হ্যাঁ, কিছু করেছেন, তার তেলের কন্ট্রোল করেছেন, কিন্তু ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে হরমুজের যে কন্ট্রোলটা এবং ওখানকার যে তেলগুলো বেরিয়ে আসার যে পৃথিবীতে অন্যান্য মার্কেটে যাওয়ার জন্য যে সিচুয়েশন, অর্থাৎ ওখানকার যে হরমুজ প্রণালীর যে পুরো কন্ট্রোলটা উনি ইরানের হাতে রয়ে গেছে। ফলে ট্রাম্প অনেক উইক হয়ে গেছে। এবং আপনি একটু আগে বলেছেন যে 33%, আমেরিকার ভেতরে তার পপুলারিটি এসছে 33% মাত্র। তো এই যে একটা এরপরে নির্বাচন আসতেছে, এই সব কিছু নিয়ে উনি একটা মানে কনফিউজড একটা সিচুয়েশনের ভেতরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং রিপাবলিকান পার্টির অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে এখন আলোচনা করছেন এবং ভোট দেওয়ার কথা আলোচনা করছেন যে কি হবে। যদিও আমরা সাউথ ক্যারোলাইনা দেখছি যে আজকে ভোট হয়েছে, যে তার লিন্ডসে গ্রাহামের বোন ডার্লিন গ্রাহাম হয়তো ইলেক্টেড হবে সেনেটর ক্যান্ডিডেট হিসেবে প্রাইমারিতে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানের সাথে সম্পূর্ণভাবে দখল করতে না পেরে, যুদ্ধে সম্পূর্ণভাবে জয়ী হতে না পেরে, তাকে এখন অর্থনৈতিকভাবে নতুন পদ্ধতি, নতুন টেকনিক নিয়ে যেতে হচ্ছে। এবং ট্রেজারি সেক্রেটারি গতকালকে বলেছে যে 60টা এরিয়ায়
আমরা বিভিন্ন রকম করব, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব সারা পৃথিবীতে। এখন পৃথিবী তো আর আমেরিকার 20 বছর আগে 10 বছর আগে যেরকম ছিল সেরকম নেই। চীন, রাশিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা, ইরান, এসব যুদ্ধে পৃথিবী অন্যরকম হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন অন্যরকম হয়ে গেছে। এই যে কন্ট্রোলটা আমাদের ছিল, আমেরিকানদের ছিল সারা পৃথিবীতে, সেই কন্ট্রোলটা আমরা হারিয়ে যায়নি, অনেকটা উইক হয়ে গেছে কিছুটা। এখন এই পর্যায়ে এসে যে কন্ট্রোলগুলো, যে দেশগুলোর কথা আপনি বললেন, যে ওমান, কুয়েত, কাতার, এমিরেটস, এছাড়াও যে চীন কে যেভাবে যে প্রোটেক্ট করা, মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, আমার মনে হয় না চীনকে খুব একটা বড়ভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ চীনের প্রেসিডেন্টের আমেরিকা আসার কথা। তো এই যে এই পর্যায়ে এসে হঠাৎ করে যদি চীনের বিরুদ্ধে আমেরিকা মেজর কোনো ডিসিশন নিতে যায়, তাহলে চীন এর হোল স্ট্র্যাটেজিক প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। গালফ কান্ট্রিগুলো এক্ষেত্রে কি করবে? কারণ তাদের তো শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থা। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান এর বিরুদ্ধে গেলে তারা মিসাইল খাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে গেলে তারা স্যাংশন খাবে। এই অবস্থায় গালফ দেশগুলোর ভূমিকা কি হতে পারে বলে এই অর্থনৈতিক অবরোধে আপনার ধারণা? ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমে এই স্যাংশন বিষয়ে আপনাকে বলি যে এই স্যাংশনটা বলা হচ্ছে যে ইতিহাসের এত বড় ইকোনমিক স্যাংশন আগে কোনো দেশকে দেওয়া হয়নি, সেই পরিমাণ স্যাংশন আরোপ করা হয়েছে। এবং এই স্যাংশনটা এমন যে যারা ইরানকে হেল্প করবে তারা প্রত্যেকেই এই স্যাংশনের অধীনের মধ্যে পড়বে এবং আমেরিকা তার সাথে ইকোনমিক রিলেশনটা কাট অফ করবে এবং তাদেরকে ডলারও পর্যন্ত ইউজ করতে দিবে না। এখন কথা হলো যে এই ধরনের স্যাংশনের বাস্তবতা আসলে কতটুকু কাজে আসতে পারে। দেখেন, আমেরিকা প্রথমে যুদ্ধ চালালো, একটা হচ্ছে মিলিটারি ওয়ার। মিলিটারি ওয়ারে আমরা বলতে পারি, আপনি বলতে পারেন যে এখানে আসলে আমেরিকা পরাজিত হয়েছে না বিজিত হয়েছে। আমি এটা বিশেষ পরাজয় বা বিজয়ী হওয়ার বিষয়টাকে এইভাবে দেখবো যে 6 মাস একটা পরাশক্তির বিরুদ্ধে, সুপার পাওয়ার, নাম্বার 1 সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যে যুদ্ধটা আমাদের প্রেসিডেন্ট 4-5 সপ্তাহে শেষ করতে দিতে চেয়েছিলেন তার প্রেডিকশন অনুযায়ী, সেটা 6 মাস ধরে একটা সুপার পাওয়ারকে হোল্ড করে রেখেছে। এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় ক্রেডিট। এখন আসি যে আপনার এই স্যাংশনের ফলে ইরানের কি রেসপন্সটা। ইরানের রেসপন্স কিন্তু বলছে যে আমার আশপাশে যেই দেশগুলো আছে, সারাউন্ডিং কান্ট্রিজ অফ দি মাই টেরিটরি, এগুলো যদি কেউই এই স্যাংশনকে অ্যাপ্রুভ করে তাহলে তাদের এক বিন্দু তেল তারা হরমুজ দিয়ে কিংবা গালফ অফ ওমান দিয়ে বা ওদিক দিয়ে যেতে দিবে না। এবং দেখেন, এখন এই কারা হচ্ছে ইরানের তেল নেয়। ইরানের মানে তেল কিন্তু চায়নাই হচ্ছে 90% তেল নেয়। সুতরাং চায়না কি বলেছে এই বিষয়ে? চায়না বলেছে যে এই স্যাংশনটা ইলিগাল। কেন চায়না ইলিগাল বলবে? চায়না বললো যে কোন একটা স্যাংশন যদি কোনো একটা স্বাধীন রাষ্ট্রের উপর আপনি দেন তাহলে সেটা শুড বি অ্যাপ্রুভ বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। কিন্তু আমেরিকা ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের কাছে যায়নি, তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই স্যাংশনটা আরোপ করেছে। সুতরাং এই ধরনের স্যাংশন কিন্তু অমানবিক এবং এটা সত্যি আন্তর্জাতিক আইনে কিন্তু ইলিগাল। যে একটা দেশ, যে এক দেশ আপনার ঘরে একটা পাথর ফেলতে আসেনি, একটা বুলেট ফেলতে আসে নাই, সেই দেশের উপর গায়ে পড়ে আপনি যুদ্ধ করলেন, বললেন তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি আছে, নিউক্লিয়ার ওয়েপনের দিকে তারা অগ্রসর হচ্ছে, সেটাও খুঁজে পেলাম না, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলাম, তাদের শিশুদেরকে আমরা মারলাম, তারপরেও আমরা এখন সেই যুদ্ধে জয়ী হতে পারলাম না। এখন আমরা ইকোনমিক ওয়ারের দিকে যাচ্ছি। দেখেন, আমেরিকা দুইটা ফ্রন্টেই কিন্তু যুদ্ধ করছে এবং দুইটা ফ্রন্টে যুদ্ধ করছে সারা পৃথিবীতে। একটা হচ্ছে ইকোনমিক ওয়ার, ট্যারিফের মাধ্যমে যুদ্ধ করছে নেইবারিং কান্ট্রি ইউরোপের সাথে, চায়নার সাথে। আবার ফিজিক্যাল মিলিটারি ওয়ার তারা করছে সাপোর্ট দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে এবং ইরানের বিরুদ্ধে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে গালফ স্টেটস গুলার এটা কি অবস্থা হবে, এরা হয়ে গেছে ক্রস রোডের মধ্যে পড়ে গেছে। কারণ এদের নিজস্ব শক্তি সামর্থ্য এত বেশি দুর্বল যে এরা ইরানের সাথে যুদ্ধ করে একসাথে 6টা গালফভুক্ত দেশও যদি যুদ্ধ করে, ইরানের সাথে পাওয়ার মতো সক্ষমতা তাদের নেই। এদেরকে প্রোটেকশন এন্ড সিকিউরিটি দিয়ে এসছে আমেরিকা। আমেরিকা তাদের পেট্রোল কিনতে, সেই পেট্রোল ডলারের বিনিময়ে আমেরিকা সেখানে তাদের অনেক বেস করে রেখেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওখানে রেখেছিল, যেখানে 5000 সোলজার ছিল, এবং এই বেস দিয়ে তাদের প্রোটেকশন দিচ্ছে। এখন এদের করার কিছু নেই, এরা শুধুমাত্র পিং পং বলের মতো বা লং টেনিসের মতো ডানে দেখছে বাঁয়ে দেখছে, ডানে দেখছে বাঁয়ে দেখছে। এক হচ্ছে ইরানের সাথে তাদের একটা কালচারাল সম্পর্ক রয়েছে, মুসলিম
মানুষে মানুষে একটা সম্পর্ক রয়েছে, দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক রয়েছে। অন দ্য আদার সাইড তাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য তাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয় আমেরিকার কাছে, আমেরিকার প্রোটেকশনের উপর নির্ভর করতে হয়। Right. এবং আমেরিকা সেই প্রোটেকশনটা দিচ্ছে। আপনি দেখেছেন যে ওমান দিক দিয়ে এখন কিন্তু ট্যাঙ্কার এবং তেলবাহী জাহাজগুলো কিন্তু ক্রস করছে আমেরিকান মিলিটারি প্রেজেন্সের উপর। আমি জানি না এটা কতদিন আমেরিকা ক্যারি করতে পারবে। আপনি দেখেছেন যে 80% ক্যাপাসিটি কিন্তু রেজ করানো হয়েছে, অর্থাৎ যুদ্ধের আগে যে পরিমাণ জাহাজ ওখানে যেত, এই লাস্ট উইকের মধ্যে প্রায় 80% জাহাজ চলাচল দিক দিয়ে শুরু করে দিয়েছে আমেরিকার সিকিউরিটিতে। অর্থাৎ তেলের কিন্তু যেটা 20 মিলিয়ন ব্যারেল প্রতিদিন ওখান দিয়ে ক্রস করতো, সেটা কিন্তু এখন প্রায় 70 to 75 মিলিয়ন ব্যারেল ওদিক দিয়ে ক্রস করছে। এখন মিলিটারি প্রেজেন্স রেখে হরমুজকে প্রোটেকশন দিয়ে এটা কতদিন আমেরিকা চালাতে পারবে সেটা একটা বড় বিষয়। হয়তো এর মধ্যে একটা চুক্তি হবে। এখন কথা হচ্ছে যে আমেরিকার উদ্দেশ্যটা এখানে আসলে কি? আমেরিকার উদ্দেশ্য অনেকগুলো, তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে ইরানকে একটা ডিলে নিয়ে আসা। ডোনাল্ড ট্রাম্প একটা ভিক্টরি ক্লেম করতে চায়, সামনে নভেম্বরে ইলেকশন, একটা যদি পিস ডিল কোনোভাবে তার ঘাড় মোটকে হলো, প্রেসার দিয়ে হলো, যুদ্ধ করে হলো, যেভাবে হোক যদি আমি নিয়ে আসতে পারি, এটা নভেম্বরে আমার পার্টিকে এবং আমাকে সেভ করবে। আর যদি না নিয়ে আসতে পারি, এটা একটা বিশাল পরাজয় হবে তার দলের জন্য। দ্বিতীয় কারণ, গাফভুক্ত রাষ্ট্রগুলো যারা আমেরিকার উপর ডিপেন্ডেন্ট সিকিউরিটির উপরে, তারা তাদের উপর একটা ট্রাস্ট তৈরি করতে হবে, কারণ তার ট্রাস্ট কিন্তু হারিয়ে ফেলছে। আমেরিকা কিন্তু তাদেরকে অনেক প্রোটেকশন দিতে পারছে না, বেস গুলো তাদের নষ্ট। এখন ইরান বলেছে যে আমেরিকার যেসব বা ইউরোপের বা পশ্চিমাদের যেসব ইকোনমিক ফ্যাসিলিটিস আছে গাফভুক্ত দেশগুলোতে, যেমন ইনভিডিয়া, গুগল বা অন্য কিছু, এবার তাদের উপর আক্রমণ করা হবে। অর্থাৎ তুমি আমার ফাইন্যান্সিয়াল স্যাংশন দিচ্ছ, এবার আমি তোমার ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির উপর আক্রমণ করব। যদি তাই হয় তাহলে কিন্তু এই যুদ্ধটা আরো একটা বড় স্কেলে দাঁড়াবে, এবং সেটা কিন্তু গাফভুক্ত রাষ্ট্রগুলোর জন্য আরেকটা বড় মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং আমেরিকার জন্য সেটা বুমেরাং হয়ে যেতে পারে।